নমস্কার, আমি দীপ। আপনারা শুনছেন পডকাস্ট বাই দীপ। আমি এখানে আপনাদের নানান ভৌতিক অধিভৌতিক গল্প শুনিয়ে থাকি। আজকে তেমনই একটি গল্প শুধুমাত্র আপনাদের জন্য। আজকের গল্প লেখিকা পূর্বাশা মণ্ডলের কলমে পিয়াসী প্রিয়া। গল্পটি শুনতে থাকুন। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের। আর আজকের গল্পের গল্প পাঠে রয়েছি আমি দীপ, এবং প্রিয়ার চরিত্রে রয়েছে প্রত্যুষা। শুরু হচ্ছে আজকের গল্প পিয়াসী প্রিয়া। স্নান সেরে সন্দীপ নিজের পুরনো রংচটা গামছাটা পশ্চিমের ব্যালকনিতে মেলে দিল। আহ, এতক্ষণে নিজেকে একটু মানুষের মতো লাগছে তার। সেই বিকেল থেকে দোতলার ঘরগুলো পরিষ্কার করতে করতে তার কোমরে ব্যথা ধরে গেছিল। কাজ সেরে স্নান করে পরিষ্কার হয়ে সন্দীপ এবার যেন হাঁপ ছেড়ে বাঁচল। আচ্ছা, এখন কটা বাজে? বারান্দায় দাঁড়িয়ে বাইরের খোলা আকাশের দিকে তাকিয়ে সন্দীপ সময়টা আন্দাজ করার চেষ্টা করল। বোধহয় রাত 9টা-10টা হবে। আজ পূর্ণিমা। ধবধবে সাদা উজ্জ্বল গোল চাঁদটা থেকে গলা মোমের মতো চুইয়ে চুইয়ে জ্যোৎস্না পড়ছে। সামনের জানালা বন্ধ দোতলা সাদা রঙের প্রতিবেশীদের বাড়িটাকে সেই মোম মাখানো জ্যোৎস্নার প্রলেপে এখন আরো প্রাণহীন সাদা লাগছে। আজ রাত্রে এখানেই থাকতে হবে। সন্দীপ এখন তাই ইচ্ছে করলে খেয়ে নিয়ে পুবের সদ্য পরিষ্কার করা ঘরটাতে শুতে যেতে পারে। বাড়ি থেকে বেরোনোর সময় মা তাকে স্টিলের টিফিন ক্যারিয়ারে রাতের জন্য রুটি, আলুর ছেঁচকি করে পাঠিয়েছে। কিন্তু এখন তার খেতে ইচ্ছা করছে না। কয়েক ঘন্টা টানা পরিশ্রমের পর সন্দীপের মনটা এখন উন্মুক্ত বায়ু সেবন করতে চাইছে। একটু ভেবে সন্দীপ এবার দোতলা সিঁড়ি ধরে খোলা ছাদের উদ্দেশ্যে রওনা দিল। তার কাছে যে চাবির গোছাটা আছে তাতে সিঁড়ি দরজার চাবিও আছে। খোলা ছাদে উঠে সন্দীপ একটা তৃপ্তির নিঃশ্বাস ফেলল। আহ, কি শান্তি! সাদা ধবধবে জ্যোৎস্নার আলোতে চারিদিক ভরে গেছে। তার উপর মৃদুমন্দ দক্ষিণা বাতাসও বইছে। দোতলা জানালা বন্ধ। ঘরগুলো ধোয়া মোছা করতে গিয়ে সন্দীপ এতক্ষণ এগুলো খেয়ালই করেনি। যাক, একটু প্রত্যন্ত এলাকা হলেও কাকু বাড়িটা ভালোই কিনেছে, তার ওপর আবার বেশ কম দামে। কি জানি, বাড়ির মালিকের বিদেশ যাবার তাড়া ছিল বলেই হয়তো দরাদরি না করে অনেক কমে ছেড়ে দিয়েছে। যাকগে, যা হয়েছে ভালোই হয়েছে। আর শহর থেকে এত ভেতরে কাকু তো আর থাকতে আসবেন না। হয়তো বিশুদ্ধ বায়ু সেবন করতে বছরে 1-2বার সপরিবারে আসবেন। এখন হেমন্তের শুরু, তাই বাতাসটা প্রথমে আরামদায়ক মনে হলেও সন্দীপের এখন শীত শীত করছিল। কাঁধে ফেলা শার্ট গায়ে গলাতে গলাতে চাঁদের আলোয় সন্দীপ এবার দেখতে পেল খোলা ছাদের এক কোণে একটা পুরনো জীর্ণ কাঠের চেয়ার রাখা আছে। ক্লান্ত সন্দীপ তক্ষুনি এগিয়ে গিয়ে সেই ধুলো মাখা চেয়ারেই বসে পড়ল। আরামে এবার সে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। একা একা এই নির্জন ছাদে বসে সন্দীপ আকাশ পাতাল কত কিছুই ভাবছিল। সত্যি, একই পরিবারের সদস্য হয়েও আজকের দিনে কাকুর দুটো বাড়ি ও শহরের মাঝে বিরাট কাপড়ের দোকান। সেই জায়গায় পিতৃহীন সন্দীপ কিনা বিকম পাস করে অফিসে অফিসে চাকরির সন্ধানে হন্যে হয়ে ঘুরছে, আর বিধবা মাকে নিয়ে একটা ছোট্ট স্যাঁতস্যাঁতে ভাড়া বাড়িতে থাকছে। অবশ্য কাকু কখনো কখনো যেচে কিছু সাহায্য করেন, কিন্তু
এভাবে আর কতদিন? আচ্ছা, আজ বিকেলে যে সাধারণ চেহারার ছেলেটি বাড়ি বিক্রির দালালের হয়ে তাকে বাড়ির চাবি দিতে এসেছিল, সে কি সন্দীপকে এই বাড়ির মালিক ভেবেছিল? হুম, না হলে যাবার সময় বারবার ওর দিকে ফিরে ফিরে তাকাচ্ছিল কেন? সন্দীপের কাছে কোনো কাজ বা সাহায্যের আশায় কি? হায় রে, ছেলেটি যদি জানতো তার সঙ্গে ওর নিজের আর্থিক দিক থেকে বিন্দুমাত্র কোনো তফাৎ নেই। কথাগুলো ভাবতে ভাবতে সন্দীপ আনমনা হয়ে জ্যোৎস্নাস্নাতা আকাশের দিকে তাকিয়েছিল। হঠাৎ তার নাকে গেল একটা জুঁই ফুলের মিষ্টি গন্ধ। কি হলো? হঠাৎ এমন সুগন্ধ কোথা থেকে ভেসে আসছে? তবে কি আশেপাশে কোথাও জুঁই ফুলের গাছ আছে? উৎস সন্ধান করার জন্য সন্দীপ চারিদিকে তাকালো, আর আশ্চর্য হয়ে লক্ষ্য করল ছাদের এক প্রান্তে এক মহিলা দাঁড়িয়ে আছে। আলসেতে কনুই ঠেকিয়ে গালে হাত দিয়ে সে এখন উদাসভাবে উজ্জ্বল চাঁদটার দিকে তাকিয়ে আছে। সুগন্ধটা সম্ভবত তার শরীর থেকেই ভেসে আসছে। এক নজরে দৃশ্যটা দেখে সন্দীপ তো একেবারে থ। কে এই মহিলা? কোথা থেকে এলো? তার দিকে পিঠ করে দাঁড়িয়ে আছে বলে সন্দীপ মুখটা দেখতে পাচ্ছে না, শুধু তার কোমর পর্যন্ত ছড়ানো একরাশ কালো চুল আর ধবধবে সাদা শাড়িটা দেখা যাচ্ছে। উতল হাওয়ায় মেয়েটির মাথার চুল ও শাড়ির আঁচল উড়ছিল। সন্দীপ চেয়ার ছেড়ে উঠে একরাশ বিস্ময় ও উদ্বেগ নিয়ে তাকে প্রশ্ন করল, এ কি? আপনি কে? এখানে এলেন কিভাবে? সন্দীপের প্রশ্ন বোধহয় মেয়েটির কানে গেল। সে ধীরে ধীরে পেছনে ফিরে সন্দীপের দিকে তাকালো। চাঁদের আলোয় মেয়েটিকে এক পলক দেখে সন্দীপ বাক্যহারা হয়ে গেল। তাই 22 বছরের জীবনে এত সুন্দরী মেয়ে সে আগে কখনো দেখেনি। তা বিকম পাস, টাকা পয়সার হিসেব করা সন্দীপের ছেলেবেলায় মায়ের মুখে শোনা সেই রাজকন্যার রূপের বর্ণনা মনে পড়ল। হুবহু তেমনি পটল চেরা চোখ, বাঁশির মতো নাক, গোলাপের পাপড়ির মতো ঠোঁট, পান পাতার মতো মুখ, আর কালো মেঘের মতো এক রাস চুল। মেয়েটি যেন সত্যি সত্যি রূপকথার রাজ্য থেকে উড়ে এসেছে। পাতলা স্বচ্ছ শাড়ির ভেতর থেকে মেয়েটির শরীরের যে কাঠামো ফুটে উঠেছে তা একমাত্র অজন্তা ইলোরার নারী মূর্তির সঙ্গেই তুলনীয়। খুঁত বলতে গায়ের রংটা যেন অস্বাভাবিক ফর্সা, অনেকটা অসুস্থ রক্তহীন নিষ্প্রাণ সাদা রঙের। আর 18-19 বছরের মেয়েটির চোখের দৃষ্টিও কেমন যেন ঘোলাটে। এত সুন্দরী মেয়েটির চোখে কটাক্ষ তো নেই, বরং দেখে মনে হয় কত কষ্টের কালো মেঘ দুটো চোখে জমা হয়ে আছে। একটু সহানুভূতির ছোঁয়া পেলেই সেই মেঘ বৃষ্টি হয়ে ঝরবে। নাকি এই জ্যোৎস্নার রাতে সবই সন্দীপের চোখের ভুল? কি জানি। মেয়েটি সন্দীপের দিকে তাকিয়ে ধীরে ধীরে খসখসে গলায় বলল, আমি প্রিয়া, কিন্তু তুমি কি? সন্দীপ সেই দৃষ্টির সামনে একটু থতমত খেয়ে গেল। বলল, আমি সন্দীপ, এটা আমার কাকার বাড়ি। তা তুমি এই বাড়ির ছাদে এলে কি করে? চাবি তো আমার কাছে আছে। প্রিয়া ম্লান হাসল, মুখে কিছু না বলে আঙুল দিয়ে পূর্ব দিকের ছাদটা দেখালো। সন্দীপ দেখল
সাঁকোর দ্বারা পাশাপাশি দুটো বাড়ির ছাদ সংযুক্ত। সন্দীপ অবাক হল। সে শুনেছে আগেকার দিনে উত্তর কলকাতার কিছু সাবেকি বাড়িতে পাশাপাশি দুটি বাড়ির ছাদ এমনভাবে জোড়া থাকত। উভয় বাড়ির বলে এই গ্রাম্য এলাকার বাড়িতেও। তাছাড়া কাকা তো তাকে কখনো ফোনে বাড়িটার এই বৈশিষ্ট্যের কথা জানায়নি। সন্দীপ যখন আপন মনে ৭-৫ ভাবছে, তখন প্রিয়া দূর আকাশের দিকে তাকিয়ে বিনা ভূমিকায় শীতল স্বরে বলে বসল, আমার জীবনের একটা ঘটনার সঙ্গে এই জোড়া ছাদটার সম্পর্ক আছে। শুনবে সে গল্প? আকাশে এখন কোথা থেকে একরাশ ছেঁড়া ছেঁড়া মেঘ হাজির হয়েছে। সেই উড়ন্ত কালো মেঘের টুকরোগুলো চাঁদকে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে। সে কারণে প্রিয়ার মুখটা কখনো উজ্জ্বল, কখনো বা অন্ধকার দেখাচ্ছে। এই আলো আঁধারির খেলা সন্দীপের মনের মধ্যে কেমন যেন একটা নেশা জাগাচ্ছিল। প্রিয়ার শরীর থেকে ভেসে আসা জুঁই ফুলের মিষ্টি গন্ধে তার সেই নেশা আরো ঘন হচ্ছিল। তাই যা হচ্ছে সেটা একান্ত অস্বাভাবিক জেনেও সে বলে ফেলল, হ্যাঁ বলো, আমি শুনব। প্রিয়ার মুখে একটা প্রশান্তির রেখা দেখা দিল। রহস্যময়ী চাঁদের দিকে তাকিয়ে সে তার জীবনের গল্প শুরু করল। আমি নদিয়া জেলার একটা ছোট্ট গ্রামে জন্মেছি। ছেলেবেলায় বাবা মা মারা যাওয়ায় কাকারা আমাকে মামার বাড়ি মানে এই পাশের বাড়িতে পাঠিয়ে দেয়। মামার বাড়িতে আমি যেমন কখনো অত্যাচারিত হইনি, তেমনি সম্মানও পাইনি। লেখাপড়া বেশি করিনি, বরং সে সময় বাড়ির কাজকর্ম করলে মামি বেশি খুশি হতো। মামা মামিকে বোঝাতো, প্রিয়া যা সুন্দরী, ওর বিয়েতে কোনো খরচ হবে না, দেখো বাড়ি থেকে বিনা পণে ওর জন্য সম্বন্ধ আসবে, শুধু কটা দিন যেতে দাও না। খাওয়া পড়ার অভাব না থাকায় মামার প্রতি কৃতজ্ঞতাবশত আমিও প্রায় দাসীর মতো তাদের সেবা করতাম। বিলাসিতা বলতে ছিল চুলে জুঁই ফুলের গন্ধওয়ালা তেল মাখা। মামি তাতে বাধা দিত না। মামার 2 ছেলে একটু বড় হয়ে শহরে পড়াশোনা করতে গেলে আমার উপর চাপটা বেশি পড়ে গেল, কিন্তু আমার তাতে কোনো আপত্তি ছিল না। এই পর্যন্ত শুনে সন্দীপ ভাবছিল, বাহ, প্রিয়ার সঙ্গে আমার জীবনের কিছুটা হলেও মিল আছে। প্রিয়া বলে যাচ্ছিল, ছেলেবেলা থেকে দেখে আসছি এই দুটো বাড়ির মানুষদের মধ্যে খুব ভাব। মামি আর এই বাড়ির কাকিমা প্রতি বিকালে তাদের ছেলেপুলেদের নিয়ে ছাদে উঠে গল্প করত। আমরা সবাই খুব আনন্দ করে খেলতাম। অবশ্যই মাঝের এই সাঁকোটার জন্য এটা সম্ভব হয়েছিল। কিন্তু ধীরে ধীরে 2 বাড়ির ছেলেপুলেরা বড় হয়ে পড়াশোনা বা চাকরির জন্য শহরে চলে গেল। পরে এই বাড়ির কাকিমারাও বাড়ি বিক্রি করে শহরে ছেলের বাড়ি চলে গেল। পৃথুলা মামিও বাতের ব্যথায় প্রায় পঙ্গু হয়ে ঘরবন্দি হয়ে পড়ল, আর আমি একদম একা হয়ে গেলাম। সারাদিন মামির হুকুম তামিল করে সন্ধ্যায় একাকী ছাদে এসে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আপন মনে কত কিছু ভাবতাম। শুনেছিলাম এই বাড়ির নতুন মালিক এক চিত্রকর, নিরালায় ছবি আঁকবেন, সেই জন্য এই মফস্বলের বাড়িটা কিনেছেন।
কিন্তু সেই নিয়ে আমার কোনো আগ্রহ ছিল না। একবার এমনই জ্যোৎস্না ভরা সন্ধ্যায় আমি একাকী ছাদে দাঁড়িয়েছিলাম। হঠাৎ শুনলাম কেউ বলছে, বাহ, অপূর্ব। চমকে তাকিয়ে দেখলাম এই ছাদে দাঁড়িয়ে বছর 30-এর এক সৌম্য দর্শন ভদ্রলোক আমার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছেন। আমার ভারী রাগ ও অস্বস্তি হলো। রুক্ষ স্বরে বললাম, কে আপনি? একজন অচেনা মেয়েকে বিনা আলাপে এমন কথা বলছেন? ভদ্রলোক কিন্তু স্বাভাবিক সুরে বললেন, আমি অভিক, একটু আধটু আঁকি। আসলে শিল্পীর চোখ দিয়ে এই জ্যোৎস্নার আভায় তোমার শরীর থেকে ভেসে আসা জুঁই ফুলের মিষ্টি গন্ধ, তোমার উদাসভাবে দাঁড়িয়ে থাকা, সব মিলিয়ে তোমার মধ্যে আমি এক অনৈসর্গিক সৌন্দর্য আবিষ্কার করেছি। তাই মুগ্ধ হয়ে মুখ ফুটে প্রশংসা করে ফেলেছি। এটা তুমি কি আমার উপর রাগ করলে? ওনার সরলভাবে বলা কথাগুলোয় আমি রাগ না করে বরং হেসে ফেললাম। সন্দীপ সারাদিনের ক্লান্তি ভুলে এক চিত্রশিল্পী ও এক সুন্দরীর প্রথম আলাপের গল্প হাঁ করে গিলছিল। প্রিয়া বলে চলেছিল, সেই শুরু। তারপর থেকে প্রায় প্রতি সন্ধ্যায় মামা মামির চোখে ধুলো দিয়ে আমি অভিকের সঙ্গে গল্প করতে ছাদে যেতাম। মুগ্ধ হয়ে সে আমার সৌন্দর্যের নিখুঁত বর্ণনা দিত, আর আমি আনমনা হয়ে তা শুনতাম। তখন আমি সদ্য অষ্টাদশী, দু চোখে কত স্বপ্ন, নতুন জীবনের প্রতি কত আশা। সত্যি বলতে কি, এতদিন বড় অবহেলায় কেটেছে জীবনটা। তাই অভিকের কথাগুলো শুনলে আমি নিজেও যে এক পৃথক স্বাধীন মানুষ সে বিষয়ে সচেতন হতাম। একদিন সে আমাকে অনুরোধ করল, আমার একটা ছবি আঁকতে চায়। ইতিপূর্বে ছবির বিষয়ে আমি বিশেষ কিছু জানতাম না, কিন্তু ততদিনে অভিকের প্রতি আমার এত বিশ্বাস জন্মে গেছিল যে আমি নিশ্চিন্ত মনে তার হাত ধরে দুই ছাদের মাঝের এই সাঁকোটা ধরে তার দোতলার আঁকার ঘরে চলে গেলাম। অভিক আমার নিউড ছবি আঁকতে চেয়েছিল। সে যখন নিজের হাতে অতি যত্নে আমার শেষ লজ্জা বস্ত্রটুকু খুলে নিল, তখনও আমি পরম নির্ভরতায় তার মুখের দিকে তাকিয়ে আছি। প্রায় ঘন্টা 2 একটি আরাম কেদারায় হেলান দিয়ে বসে আমি অভিকের নির্দেশ মতো মডেলের দায়িত্ব পালন করলাম। আঁকার শেষে আবেগের উচ্ছ্বাসে আমরা স্বেচ্ছায় একে অপরের কাছে ধরা দিলাম। এই সাঁকোটা দিয়ে আমায় পৌঁছে দেওয়ার আগে অভি আমার মুখ চুম্বন করে বলল, তুমি কোনো চিন্তা করো না, সামনের আর্ট এক্সিবিশনের ঝামেলাটা কেটে গেলেই আমি তোমায় বিয়ে করব। তার আগে তুমি বাড়িতে কাউকে কিছু বলো না। সন্দীপ স্থির হয়ে সব শুনছিল। প্রিয়ার শরীর থেকে ভেসে আসা মিষ্টি জুঁই ফুলের গন্ধে সেও ধীরে ধীরে আবিষ্ট হয়ে যাচ্ছিল। প্রিয়া বলছিল, তারপর থেকে প্রায় প্রতিদিন সন্ধ্যায় আমি এই সাঁকো ধরে তার আঁকার ঘরে চলে যেতাম। সে কখনো আমার ছবি আঁকত, কখনো আবার শুধুই আদর করত। একদিন সে খুশি হয়ে আমায় বলল, আমাকে মডেল করে আঁকা তার কোনো একটা ছবি কোনো প্রতিযোগিতায় প্রথম হয়েছে। তার জন্য সে মোটা অঙ্কের টাকা পুরস্কারও পেয়েছে। ছবিটার নাম সে দিয়েছিল ইনোসেন্ট গার্ল। সন্দীপ এবার চমকে উঠল। এতক্ষণ সে আপন মনে প্রিয়ার জীবন কথা শুনছিল, কিন্তু
এখন এই ইনোসেন্ট গার্ল শব্দটা তার মাথায় ঝংকার দিয়ে গেল। সেই সঙ্গে অভিক নামটা। তার মনে হলো এই তাহলে ইনোসেন্ট গার্ল খ্যাত বিখ্যাত চিত্রশিল্পী অভিক চ্যাটার্জি। সন্দীপ তো ওর এক বন্ধুর মুখে শুনেছে এর কথা। লোকটা খ্যাতনামা হলেও চরিত্র নাকি ভালো নয়। সেই বন্ধুর এক চিত্রশিল্পী বোনকে অভিক নাকি খারাপ প্রস্তাব দিয়েছিল। বিনিময়ে সে বন্ধুর বোনকে আঁকার জগতে বিখ্যাত করে দেবার টোপ দিয়েছিল। সেই মেয়ে অবশ্য সরাসরি সে প্রস্তাব নাকচ করে ওনার বাড়ি থেকে পালিয়ে এসেছিল। প্রিয়া তাহলে সেই বদ লোকটার পাল্লায় পড়েছিল। প্রিয়া কিন্তু আপন মনে বলে চলেছিল, অভিক এবার উচ্ছ্বাসের সঙ্গে আমার কাজের পুরস্কার স্বরূপ আমাকে একটা সোনার হার পরাতে গেল। কিন্তু ততদিনে কিছু শারীরিক সমস্যার সম্মুখীন হয়ে আমি বুঝে গেছি একটা কুমারী মেয়ের জীবনের চরম সর্বনাশটা আমার জীবনে ঘটে গেছে। আমি অভিকের সন্তান ধারণ করেছি। কাঁদতে কাঁদতে সে কথা তাকে জানালাম। শুনে সে একটু গম্ভীর হয়ে গেল। গয়না পরাতে উদ্যত তার হাত দুটো হঠাৎ থমকে গেল। তারপর যেন জোর করে শুকনো হেসে বলল, কোনো চিন্তা করো না, মাসখানেকের মধ্যেই আমি তোমায় বিয়ে করব। যাও যাও, আজকে গিয়ে ঘুমাও। সান্ত্বনা দিয়ে সেদিন সে আমাকে ছাদের পথ দিয়ে এগিয়ে দিল। আমি তার ওপর ভরসা করে বাড়ি গিয়ে নিশ্চিন্তে ঘুমোলাম। কিন্তু পরদিন সকালে দেখা গেল ঘরে তালা দিয়ে অভিক কাউকে কিছু না জানিয়ে তড়িঘড়ি পালিয়েছে। সেই যে সে গেল, আর আর সে ফিরে এলো না। কথাগুলো বলতে বলতে প্রিয়ার গলার স্বর কান্নায় বুঝে এলো। সন্দীপের মনটা দুঃখে ভরে গেল। একটু আগে প্রিয়ার মায়াময় সৌন্দর্য ও ফুলের গন্ধ ভরা শরীরটা দেখে সে আকৃষ্ট হয়েছিল। কিন্তু এখন পিতৃমাতৃহীন অসহায় প্রিয়ার দুঃখে সে সমব্যথী হল। তার মনে হল শট ও চরিত্রহীন অভিক যে কলকাতা শহরেই সশরীরে বর্তমান আছে, তা এখন প্রিয়াকে জানানো উচিত। আগুপিছু কিছু না ভেবেই আলতো করে পেছন থেকে প্রিয়ার পিঠে হাত রেখে সে সমবেদনার সঙ্গে নিজের কথাগুলো বলতে গেল। ঠিক সেই মুহূর্তে এক বীভৎস ঘটনা ঘটল। পিঠে হাত পড়া মাত্র প্রিয়া ছিটকে উঠে সরসে সন্দীপের দিকে তাকালো। মুহূর্তে তার চোখ মুখ বীভৎস হয়ে উঠল। ভাঙা খসখসে স্বরে সে হুঙ্কার দিয়ে বলে উঠল, তোর এত বড় সাহস আমার গায়ে হাত দিস? তোরা পুরুষরা সবাই সমান। সুন্দরী মেয়ে দেখলেই মুখ থেকে লালা ঝরে না? একবার আমি ঠকেছি, আর নয়, আমি তোকে শেষ করে দেব। সন্দীপ সবিস্ময়ে দেখল প্রিয়ার পদ্মের মতো সুন্দর মুখ ও চোখ দুটো টকটকে লাল হয়ে গেছে। চুলগুলো শনের নুড়ির মতো খসখসে জট পাকানো। সরু ও ধারালো দাঁতগুলো মুখের বাইরে বেরিয়ে এসেছে। উত্তেজনায় তার মুখ থেকে ফেনা বেরোচ্ছিল। সেই ভুতুড়ে ভয়ঙ্কর উগ্র মূর্তির সামনে সন্দীপের কথা বলার ক্ষমতা হারিয়ে গেল। হাত জোর করে প্রাণ ভিক্ষা চাইতে চাইতে সে এক পা করে পিছিয়ে যাচ্ছিল। প্রিয়াও দুটো হাত বাড়িয়ে একটু একটু করে তার দিকে এগোচ্ছিল। হঠাৎ সিঁড়িতে কারো দৌড়ে আসার শব্দ হলো। সেই সঙ্গে একটা আর্ত পুরুষ কণ্ঠ শোনা গেল, প্রিয়াদি, প্রিয়াদি, ওকে ছাড়ো, ওকে ছাড়ো, আমি সুশীল, আমি বলছি ও খারাপ ছেলে নয়, প্লিজ ওকে ছেড়ে দাও।
প্রিয়া এবার থমকে দাঁড়িয়ে গেল, তারপর অদ্ভুতভাবে ধীরে ধীরে হাওয়ায় মিলিয়ে গেল। সন্দীপ অবসন্নভাবে মেঝেতেই বসে পড়ল। তক্ষুনি ওরই সমবয়সী একটি ছেলে দৌড়ে ওর কাছে এসে উদ্বেগের সঙ্গে জিজ্ঞাসা করল, তুমি তুমি ঠিক আছো তো? সন্দীপ ঘোলাটে চোখে তাকিয়ে দেখল, আজ বিকেলে এই ছেলেটি ওকে চাবি দিতে এসেছিল। সন্দীপের সপ্রশ্ন দৃষ্টির সামনে সে নিজে থেকেই বলতে থাকল, আমি সুশীল, এই পাড়াতেই থাকি, তাই দুই বাড়ির অতীত ইতিহাস জানি সবই। এই বাড়ির পুরনো মালিক এক চিত্রশিল্পীর সঙ্গে প্রেমের সম্পর্কের ফলে ওই বাড়ির প্রিয়া দিদি প্রেগনেন্ট হয়ে গিয়েছিল। সেই খবর জানার পর লোকটি রাতারাতি বিদেশে পালিয়ে যায়। মামির গঞ্জনা ও লোকলজ্জায় মাসখানেক পরে প্রিয়াদি এই ছাদ থেকে নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। তারপর থেকে প্রতি পূর্ণিমার রাতে প্রিয়াদির আত্মা এই ছাদে ঘুরে বেড়ায়, কখনো ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদে। প্রিয়াদির মামা মামি এরপর তাদের বাড়ি তালা দিয়ে কলকাতায় ছেলেদের কাছে চলে যায়। সেই থেকে ওই বাড়ি তালা বন্ধই আছে। এই বাড়ির মালিক কিন্তু দালালের সাহায্যে ছাদের মাঝে সাঁকোটা ভেঙে দেয়াল তুলে বাড়িটা তোমাদের বিক্রি করে দেয়। তোমরা বাড়ি কেনার আগে হয়তো ভালো করে খবর নাওনি, তাই এত সহজে বিক্রি হয়েছে। সন্দীপ চমকে তাকিয়ে দেখল, সত্যি সত্যি দুই বাড়ির মাঝে কোনো সাঁকো নেই। প্রিয়ার আত্মা তাহলে সন্দীপের চোখেই ভ্রম সৃষ্টি করেছিল। প্রিয়া প্রকৃতপক্ষে এক অতৃপ্ত আত্মা। সুশীল বলে চলেছিল, আজ চাবি দেওয়ার সময় একবার ভাবলাম তোমাকে প্রিয়াদির কথাটি বলি, কিন্তু দালালের নিষেধ ছিল বলে সাহস পাইনি। কিন্তু একটু আগে পূর্ণিমার চাঁদ দেখে মনে হলো অন্তত আজকের রাতে ছাদে যেন না ওঠো, সে ব্যাপারে তোমাকে সাবধান করে দিয়ে আসি। এসে দেখলাম এই দৃশ্য। বাপরে, আমি যদি সময় মতো না আসতাম তবে আজ কি যে হতো। সন্দীপ এতক্ষণে একটু প্রকৃতিস্থ হয়েছিল। সুশীলের হাত দুটো জড়িয়ে ধরে সে বলল, তোমাকে অনেক ধন্যবাদ ভাই। এই বাড়ি আমার কাকার। আমি এক শিক্ষিত বেকার ছেলে, কিন্তু প্রিয়া আমাকে ভুল বুঝেছে। আমি বড়লোকের চরিত্রহীন ছেলে নই, কোনো অসৎ উদ্দেশ্যে ওকে স্পর্শ করতে যাইনি। একটা বিরাট ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে। আমি ওকে আর একবার ডেকে কিছু কথা বলতে চাই। তুমি আমাকে বলো কিভাবে ওর সাথে দেখা করা যায়। সুশীল অবাক হয়ে বলল, তুমি কি পাগল? কেউ কখনো সেদে ভূতের সঙ্গে আবার দেখা করতে চায়? আমার কথা শোনো, চলো দুজনে এক্ষুনি নিচে নেমে যাই, গিয়ে শুয়ে পড়ি বরং। কিন্তু সুশীলের মুখের কথা মুখেই থেকে গেল। ছাদের কোণের দিকে তাকিয়ে তার চোখ দুটো বিস্ফারিত হয়ে গেল। সন্দীপ সেদিকে তাকিয়ে দেখল, আগের মতোই ওদের দিকে পেছন ফিরে প্রিয়া সেখানে দাঁড়িয়ে আছে। দেখে মনে হয় ওদের সব কথা তার কানে গেছে। বাকি কথা শুনতে সে আবার এসেছে। সন্দীপ এবার নরম স্বরে বলল, প্রিয়া, আমি অসৎ কেউ নই, বরং তোমাকে আমি এটা বলতে চাই যে অভিকবাবু বিদেশে নয়, কলকাতার গল্ফ গ্রিনে 13-2 নম্বর বিশাল বাড়িতে একাকী থাকে। নামী চিত্রশিল্পী হওয়ার সুযোগে সে তোমার মতো আরও অনেক অসহায় মেয়ের সরলতার সুযোগে তাদের ক্ষতি করে। কিন্তু তুমি কোনো চিন্তা করো না, আমি কালকেই ওনার কাছে যাব। তোমার মতো একটা ঘরোয়া ভালো মেয়ের এমন ক্ষতি উনি কেন করলেন তা আমি। কথা বলতে বলতে সন্দীপ অন্যমনস্ক হয়ে গেছিল। সে সময়ে সুশীল উত্তেজিত স্বরে বলে উঠল,
তুমি কাকে বলছো? প্রিয়াদি তো কর্পূরের মতো উবে গেল। সন্দীপ চমকে তাকিয়ে দেখল সত্যি সত্যি প্রিয়া অদৃশ্য। শুধু ছাদের আলসেতে এক মুঠো টাটকা জুঁই ফুল রাখা আছে। সে রাতটা সন্দীপ আর সুশীল মায়ের পাঠানো খাবার ভাগ করে খেয়ে পূব দিকের ঘরে গল্প করেই কাটিয়ে দিল। পরদিন সকাল 8টা-9টার দিকে সন্দীপ বাস ধরতে মোড়ে এলো, সঙ্গে সুশীল। বাস ধরার আগে সন্দীপ যখন চায়ের দোকানে চা টোস্ট খাচ্ছে, তখন সুশীল ওর পাশে বসে সেদিনের কাগজটা পড়ছিল। হঠাৎ উত্তেজিতভাবে সে বলল, দেখো সন্দীপ, আজকের পেপারে কি ভয়ঙ্কর খবর বেরিয়েছে। সন্দীপ দেখল খবরে লিখেছে, কাল রাতে চিত্রশিল্পী অভিক চ্যাটার্জি তার বাসভবনে হার্ট অ্যাটাক করে মারা গেছেন। সকালে পরিচারিকা এসে দেখে ক্যানভাস, রং, তুলি, ইজেলের ওপর তিনি মৃত অবস্থায় মুখ থুবড়ে পড়ে আছেন। দেখে মনে হয় কোনো কারণে প্রচণ্ড ভয় পেয়ে তার হৃদস্পন্দন বন্ধ হয়ে গেছে। অভিকবাবু পরিবারহীন জীবন কাটাতেন, এ বিষয়ে কোনো অভিযোগও থানায় জমা পড়েনি। তাই পুলিশ আপাতত এটা স্বাভাবিক মৃত্যু বলে মনে করছে। খবরটা পড়ে সন্দীপ একটা দীর্ঘশ্বাস ফেলে। তার কিছু করার আগেই প্রিয়া তাহলে অভিককে মানসিকভাবে অত্যাচার করে নিজের মৃত্যুর প্রতিশোধ নিয়েছে। বেশ করেছে। সন্দীপ বুক পকেটে রাখা জুঁই ফুলগুলোতে আলতো চাপ দিল। মনে মনে বলল, আমি জানি এবার তোমার আত্মার মুক্তি ঘটবে। তুমি আর পুরনো বাড়ির টানে ফিরে আসবে না। কিন্তু আমি তোমাকে কোনোদিন ভুলব না প্রিয়া। আমার মনে চিরকালের জন্য তোমার প্রতি সহানুভূতি থাকবে। যেখানেই থাকো ভালো থেকো, শান্তিতে থেকো।